আমরা ভিখারি নই, আমরা ভিক্ষা হাত পেতে ভিক্ষা নিতে চাই না। আমাদের গতর আছে, খেটে খাবো, ঠিক আছে? আমাদের দান চাই না, দয়া চাই না, ভাতা চাই না, আমাদের কাজ দাও। সাবাস দিদি, এতদিন পরে একজন মানুষকে দেখলাম। ক্রমাগত বাংলা জুড়ে শুধু ভিখারি দেখতে 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 ক্লান্ত হয়ে পড়েছিলাম। যে এই ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার কি ১,০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডার নেওয়ার জন্য আকুলি বিকুলি মানুষের মধ্যে দেখে মনে হচ্ছিল বাঙালি কি সত্যি ভিখারি হয়ে গেল। কারণ এই যে অনুদান, এটা তো ভিক্ষাই এক ধরনের। আমি কোনো পরিশ্রম না করে যে টাকাটা পেলাম সেটা তো ভিক্ষাই, চেয়ে চেয়ে পাচ্ছি, ফর্ম ফিল আপ করে পাচ্ছি। আপনি ভদ্র ভাষায় যাই বলুন, এটা ভিক্ষাই। তা দেখে খুব কষ্ট লাগছিল যে বাঙালির এ কী দুর্দশা, এত দুর্দশা বাঙালির এমন অবস্থা হয়েছে। তাদের আত্মসম্মান, মান, হুঁশ সব চলে গেছে, শুধু টাকা। তাই একজন মানুষকেও যে দেখলাম, এত শান্তি পেলাম সে আপনাদের বোঝানো যাবে না। যিনি বললেন যে আমায় কাজ দিন, আমি কাজ করে খাবো, ঠিক কথা বলেছেন, একদম খাঁটি কথা। কর্মসংস্থান এইটা আগে দরকার, সেইটাই হচ্ছে একটা রাজ্যের ইজ্জত। আমি খেটে খাবো, খেটে খাওয়াতে কোনো লজ্জা নেই। আমি গরিব হতে পারি, কিন্তু পরিশ্রম করে খাই, মাথা উঁচু করে বাঁচি। একজন মহিলাকে পেলাম এতদিন পরে, যাকে আমি সামনে পেলে সাষ্টাঙ্গে প্রণাম করতাম। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা হয়তো অনেক কথা ভাববেন। আমার স্ত্রী আছেন, আমার স্ত্রীকে আমি কোনোদিনও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে দিইনি, তিনি কোনোদিন টাকা পাননি। আমার মনে হয়েছিল টাকাটা ভিক্ষার, তাই আমি বারণ করেছিলাম, তিনি নেননি। তবে হ্যাঁ, তো একটা কথা বলেছেন, সকলে পাচ্ছে, আমিও তো পেতাম, সেটা তার বোধ বুদ্ধির পরিচয়। কিন্তু আমার বিবেক বলেছিল এটা নেওয়া তোমার উচিত হবে না, তাই আমি নিতে দিইনি। যাই হোক, একজন মহিলাকে দেখেও আমার মনে এত আনন্দ হলো, আপনাদের কি বোঝাতে পারবো না। যে তাহলে মানুষ আছে, এখনো মানুষ আছে, এটা একটা আশার আলো। ভদ্রমহিলা যে বললেন আমাদের ভিক্ষার দরকার নেই, আমাদের কাজ দিন, আমরা কাজ করে খাবো, কথাটা শুনে এত ভালো লাগলো যে তাহলে বাঙালি মরে যায়নি, সবটা পুরো বাঙালি মরে যায়নি। এই সংস্কৃতিটা পশ্চিমবঙ্গে এলো কবে? এই সংস্কৃতি কিন্তু ছিল না। আমরা ছোটবেলায় এই ভিখারিপনা দেখিনি। এই জবে থেকে আমরা দেখলাম যে পূর্ব বাংলা থেকে দলে দলে লোক উদ্বাস্তু হয়ে এদেশে আসতে আরম্ভ করলেন, এলেন। 47 সাল আমি দেখিনি, আমার জন্ম তার পরে, কিন্তু 71-এর পরটা আমি দেখেছি। কাতারে কাতারে লোক আসা, এবং পুরো শহরটার মাঝখানটাতে আমরা বাস করতাম, চারপাশে অনেক জঙ্গল ছিল, সমস্ত জঙ্গল সাফ হয়ে বসতি আরম্ভ হয়ে গেল। চারপাশে এই কলোনি সেই কলোনি, বিভিন্ন নাম দিয়ে, রামকৃষ্ণ কলোনি, সারদা কলোনি, বিবেকানন্দ কলোনি, নোয়াখালী কলোনি, ঢাকা কলোনি, অনেক রকম কলোনি আশপাশ দিয়ে গড়ে উঠেছে, প্রচুর লোক। তারপর থেকে বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতি একটু 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 করে নামতে আরম্ভ করলো। এখন সেই সংস্কৃতিটা আমরা খুব, খারাপ জিনিসটা তো খুব দ্রুত শিখি, ভালোটা কিন্তু আমাদের শিখতে অনেক দেরি লাগে। যার ফলে এখন দেখবেন ছেলেমেয়েরা সে এদেশীয় ওদেশীয় বলে নয়, 14-15 বছর, 12-13, 14-15 বছর বয়সের ছেলেমেয়েদের মুখের যে ভাষা,
সেটা বয়স্ক, আমাদের মতো বয়স্ক লোক শুনলে কানে আঙুল দেবেন। সে ভাষা তিনি সহ্য করতে পারবেন না, আবার কিছু বলতেও পারবেন না। বলতে গেলে আরো বেশি খিস্তি শুনতে হবে। সেই বাংলার সংস্কৃতি শেষ পুরো। কৃষ্টি সংস্কৃতি যেটা বাংলার ছিল, আমরা যে গর্ব করি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলকে নিয়ে, মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, এত লোক নিয়ে গর্ব করার মতো রয়েছে, কিন্তু তার ছিটে ফোটাও কিন্তু নেই। কয়েকজন পণ্ডিত লোক যারা পড়াশোনা করেন সেই রকম গুটি কতক লোক আছেন, সে সংখ্যাটা নেহাতই কম। আর অর্থলোভ প্রবল দেখা দিয়েছে, জানি না সেটা কেন। অর্থ তো মানুষের জীবনে লাগে নিশ্চিত, কিন্তু এত প্রবল বাসনা কেন কি জানি। যাই হোক বন্ধুরা, আমি বারবার একটা কথাই বলছি যে একজন মানুষকেও যে খুঁজে পেলাম যিনি বললেন যে আমার ভিক্ষার দরকার নেই, সেটা শুনে আমার মনে ভীষণ প্রশান্তি চলে এলো। আপনারা কে কী ভাবছেন সেটা আপনারাই জানেন। আমি আর বক্তব্য লম্বা করব না, এখানেই শেষ করছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।